আলোচনা সেটা হচ্ছে, সরি এখানে আসলে অ্যানিমেল ফ্যাটস হবে, কোয়ালিটি ইভালুয়েশন অফ অ্যানিমেল ফ্যাটস। আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেল ফ্যাটস থাকে, সেই আমরা জানি যে ফ্যাটের কোয়ালিটি ইভালুয়েট করা হয়। তোমাদের যখন ফ্যাটের ক্লাস আমি নিয়েছিলাম হয়তোবা, তখনই মনে হয় স্যাপনিফিকেশন ভ্যালু, আয়োডিন ভ্যালু, অ্যাসিড নাম্বার, এইগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এই তিনটে আমরা প্র্যাকটিক্যালি, মানে আজকে প্র্যাকটিক্যাল ক্লাসও আছে, সেটা দেখবো। এম আই কারেক্ট যে তোমরা এইগুলো থিওরি পার্ট করেছো? ইয়েস স্যার। ইয়েস, তাহলে আমার মনে হয় তোমাদের ধারণা আছে। আমরা যদি বলি কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ অ্যানিমেল ফ্যাটস, এটা কোয়ালিটি জানা যাবে যে কোয়ালিটি এখন সেটার বিষয়ে। প্রথমে আমরা সেপনিফিকেশন নাম্বার নিয়ে কথা বলবো। সেপনিফিকেশন নাম্বার তোমরা জানো যে ডেফিনেশন থেকে, যে সেপনিফিকেশন নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড টু হাইড্রোলাইজ 1 গ্রাম অফ ফ্যাট অর অয়েল কমপ্লিটলি। তো সেপনিফিকেশন নাম্বার বলা হচ্ছে তাকে, যার হচ্ছে যে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার হয় সেফনিফাই করার জন্য বা হাইড্রোলাইজ করার জন্য 1 গ্রাম ফ্যাট বা অয়েলকে, এবং কমপ্লিটলি টোটালি করার জন্য। তোমরা জানো যে আমরা একটা ফ্যাট যে স্ট্রাকচার থাকে, সেই ফ্যাট স্ট্রাকচারে আমাদের হচ্ছে গ্লিসারল থাকে এবং পাশে হচ্ছে ফ্যাটি অ্যাসিড গুলা, 3টা ফ্যাটি অ্যাসিড থাকে, তাই না? এর জন্য এটাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়। তো এই 3টা ফ্যাটি অ্যাসিড যখন থাকে, এই ফ্যাটি অ্যাসিড গুলাকে ভেঙে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করি, তখন ওটার হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তৈরি হয়, এবং পাশাপাশি গ্লিসারল যেটা আছে গ্লিসারিন হিসেবে, সেটা আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। যেহেতু এখানে সোপ তৈরি হয়, আমরা যারা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলা হয় বা সোপ বলা হয়, সেই জন্য আমরা ওই সোপ তৈরির প্রক্রিয়া থেকেই আমরা এখানে বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন পাচ্ছি, এবং এটাকে সেপনিফিকেশন বলা হচ্ছে। এবং সেপনিফিকেশনে দেখা যাচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়। তো ওই পটাশিয়াম হাইড্রোক্সাইডের কত মিলিগ্রাম দরকার হলো 1 গ্রাম ফ্যাটের জন্য, সেই সংখ্যাটা ধরো 10 মিলিগ্রাম দরকার হলো, তাহলে এর সেপনিফিকেশন নাম্বার হবে 10। যদি 20 মিলিগ্রাম দরকার হয় তাহলে 20। এইভাবে এই সংখ্যাটাকে বলা হচ্ছে সেপনিফিকেশন নাম্বার। সেপনিফিকেশন নাম্বার, তাহলে এটা আমরা কেন জানবো এবং এটার জানার মানে কি হতে পারে সেটা যদি আমরা দেখি, সেপনিফিকেশন নাম্বার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা এভারেজ চেইন লেংথ অফ ফ্যাটি অ্যাসিডস প্রেজেন্ট ইন ফ্যাট। তাহলে সেপনিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাটি অ্যাসিড যেগুলা যখন গ্লিসারলে যুক্ত থাকে, সেগুলো হচ্ছে এস্টার বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। ওই এস্টার বন্ডটাকে যখন ভেঙে দেয়, ভেঙে দিয়ে যখন লবণ তৈরি করছে, সেই লবণটা তৈরি করে প্রোডাক্ট তৈরি হচ্ছে। কিন্তু এই যে সেপনিফিকেশন যে নাম্বারটা যখন জানতে পারবো, এইটা দ্বারা আমরা চেইন লেংথ, যে ফ্যাটি অ্যাসিড গুলা যে আছে, 3টা যে ফ্যাটি অ্যাসিড থাকে এক একটা মলিকুলের ক্ষেত্রে ট্রাইএসিন গ্লিসারলে, সেই মলিকুলের যে 3টা থাকে, 3টা ফ্যাটি অ্যাসিডের চেইন লেংথ কেমন, এটা কি 4 কার্বন বিশিষ্ট, এটা কি 6 কার্বন বিশিষ্ট, না এটা কি 18 কার্বন বিশিষ্ট, বা এটা কি 20 কার্বন বিশিষ্ট, বা তারও ততোধিক হতে পারে। তো এই যে একটা ভেরিয়েশন হয়, তার মানে চেইন লেংথের উপরে সেপনিফিকেশনের একটা প্রভাব আছে বা পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা কিন্তু ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। মানে একটা আরেকটা বিপরীত, যদি সেপনিফিকেশন নাম্বার বাড়ে চেইন লেংথ কমবে, চেইন লেংথ যদি কম বাড়ে তাহলে সেপনিফিকেশন নাম্বার কমবে। তো এইভাবে এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই কথাটা এখানে আবার বলছে, সেপনিফিকেশন নাম্বার ইজ হাই ফর ফ্যাট অর অয়েল কন্টেনিং লো মলিকুলার ওয়েট অর শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডস এন্ড ভাইস ভার্সা। মানে বিপরীত ক্রমে এটা বলতে চাচ্ছে যে মলিকুলার ওয়েট যদি চেইন লেংথ বেশি হয়, তার মলিকুলার ওয়েটও বেশি হবে। যেমন 6 কার্বন বিশিষ্ট যে ফ্যাটি অ্যাসিডটা আছে, তার মলিকুলার ওয়েট আর 18 কার্বন বিশিষ্ট যেটা মলিকুলার ওয়েট, এটা অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা পাওয়া যায়। তার মানে আমরা সেপনিফিকেশন নাম্বার জানার ফলে ওর মলিকুলার ওয়েট এবং চেইন লেংথ সম্পর্কে একটা ধারণা পাবো। It gives a clue about the molecular weight and size of the fatty acid in the fat or oil. এটা ফ্যাট এবং অয়েলে যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেই সম্পর্কে একটা ধারণা দেয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সেপনিফিকেশন নাম্বার। যদি আমরা বলি যে বিক্রিয়ার যে প্রিন্সিপালটা কি, কিসের উপর বেসিস করে এটা এস্টিমেশনটা করা হয় বা নাম্বারটা বের করা হয়, the oil sample is saponified by refluxing with a known amount of alcoholic potassium hydroxide solution. The alkali required for saponification is determined by titration of the excess potassium hydroxide with standard hydrochloric acid. এখানে আমি প্রক্রিয়াটা যদি বলি, প্রথমে আমরা একটা অয়েল স্যাম্পল নিব,
সেটাতে আমরা অধিক পরিমাণ মানে মানে বেশি পরিমাণ অনুপাতের চেয়ে অনেক পরিমাণ বেশি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেব। ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ফ্যাটি অ্যাসিড গুলাকে ভেঙে দিবে, এস্টার বন্ড গুলাকে ভেঙে দিবে। যতটুকু ফাস্ট ফ্যাটি অ্যাসিড থাকবে সেটাকে ভেঙে দিবে। দেওয়ার পরও যদি যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, তাহলে আমাকে অ্যাসিডের এগেইনস্ট এটা টাইট্রেশন করলে আমি বের করতে পারবো যে এখানে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়ে গেছে। সেইটা থেকে আমি ক্যালকুলেশন করে বুঝতে পারবো যে এখানে আমাদের যে ফ্যাট যে স্যাম্পলটা ছিল সেখানে কতটুকু ফ্যাটি অ্যাসিড আছে। তোমাদের কাছে এটা ক্লিয়ার? মানে তোমরা কি একটু ইমাজিন করতে পারছো বিষয়টা কিভাবে এটা হয়? জি স্যার, আরেকবার দিন। বলছি আমরা একটা পাত্রে নির্দিষ্ট পরিমাণ অয়েল বা ফ্যাটের যে স্যাম্পলটা নিব, তার সাথে এক্সেস পরিমাণ, এক্সেস কেন বলতেছি, যেন ওই যে হাইড্রোলাইসিস হবে বা সেফুনিফিকেশন হবে তারপরেও যেন পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়, তাহলে আমি এস্টিমেশন করতে পারবো। তাহলে আমি যখন এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাটের স্যাম্পল নিয়েছি, এক্সেস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড সেফুনিফিকেশন হবে। এই যতক্ষণ পর্যন্ত ফ্যাট স্যাম্পলে ফ্যাটি অ্যাসিড গুলো এস্টার বন্ড গুলো থাকবে সবগুলাকে ভেঙে দিবে। দেওয়ার ফলে যখন সেফুনিফিকেশন শেষ হয়ে যাবে, এক্সেস পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে, সেটা আমরা টাইট্রেশনের মাধ্যমে বের করব। তাহলে ধরো আমি 20 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, সেখান থেকে 6 ml ইউজ হয়ে গেল, ঠিক আছে, তাহলে 14 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড ওই বিকারে থেকে গেল। এই যে 14 ml আছে এটা আমার বের করতে হবে কিভাবে, যে অ্যাসিডের সাথে আমি টাইট্রেশন করব। অ্যাসিডের সাথে যখন টাইট্রেশন করব তখন আমি জানতে পারলাম যে এখানে 14 ml এখনো রয়ে গেছে। তা আমার জানা ছিল 20 ml দিয়েছি আর রয়ে গেছে হচ্ছে 14 ml, তার মানে 6 ml ব্যবহার হয়েছে। তাহলে ওই 6 ml এর কনসেন্ট্রেশনের সাথে ক্যালকুলেশন করে আমি বের করতে পারবো যে কতটুকু এস্টার বন্ড ছিল, এবং এইখান থেকে আমরা বের করতে পারবো যে কত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়েছে। এটা ক্লিয়ার এখন? আমি ভিডিও দেখাবো এবং আমরা অ্যানিমেশনও আছে, আমার আবার রিপিটেশন হবে, যদি কারো প্রশ্ন থাকে আবার করতে পারো। তো আমরা যদি বিক্রিয়ার প্রিন্সিপালটা দেখি, যে কথাটা এখন বলছিলাম যে এখানে ট্রাইগ্লিসারাইড থাকে, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, এইখানে এস্টার বন্ড আছে, তোমরা জানো যে এইগুলো হচ্ছে এস্টার বন্ড, ফ্যাটি অ্যাসিডে এস্টার বন্ড থাকে। এই প্রত্যেকটা একটা যেহেতু 3 মোল হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে একটা যে ফ্যাটি অ্যাসিড আছে তার সাথে রিঅ্যাকশন করে এটার প্রোডাক্ট তৈরি করছে, দ্বিতীয়টার সাথে রিঅ্যাকশন করে এইটা প্রোডাক্ট তৈরি করছে, তৃতীয়টার সাথে রিঅ্যাকশন করে এখানে প্রোডাক্ট তৈরি করছে। এই যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যে সল্ট সেটাকে সোপ বলা হচ্ছে, এবং গ্লিসারল আমরা পাচ্ছি। এখানে একটু বলে রাখি, এই যে 3টা আর একই রকম দেয়া হয়েছে, এই 3টা আর একই রকম হতে পারে, ভিন্ন হতে পারে, 2টা একরকম হতে পারে, আরেকটা ভিন্ন হতে পারে। তো এটা জাস্ট খালি একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য বলা হয়েছে, আমরা পরবর্তীতে এক্সাম্পল দেখব, ঠিক আছে। তো এই রিঅ্যাকশনের মাধ্যমে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে ইউজ হয়ে গেল যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটুকু, যে এক্সেস যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা থেকে যাবে সেটাকে আমরা টাইট্রেশন করার মাধ্যমে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো যে এখানে কত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়েছে এই ফ্যাটি অ্যাসিড গুলাকে সেপারেট করার জন্য, ঠিক আছে। সেটাই হলো আমাদের সেফোনিফিকেশন নাম্বার। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বুঝেছি। ওকে, তাহলে আমি জাস্ট অ্যাটেন্ডেন্সের কাজটা এখানে শেষ করতে চাচ্ছি। যারা আবার যেন মিস না করে, এই সময়টুকু দিতে চাই যেন তোমরা অ্যাটেন্ডেন্সটা দিতে পারো। আমি চ্যাট বক্সে তোমাদেরকে লিংকটা দিচ্ছি। পাশাপাশি তোমরা তো অ্যাটেন্ডেন্স দিবে, পাশাপাশি সেফোনিফিকেশনের সাথে সম্পৃক্ত একটা হচ্ছে কুইজ আছে, সেই কুইজটাও উত্তর দিবে, ঠিক আছে। তোমরা কি লিংকটা ওপেন করতে পারছো? স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর সেটাই আগে বলছি, যে এখানে 1 গ্রাম অফ ফ্যাট বা অয়েল দিলাম, তার সাথে হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড 425 ml, 0.5 নরমাল নিব, সেটাকে আমরা হিটে দিতে হবে। এবং হিটে একটা দেখো একটা বিশেষত্ব আছে, যে হিটটা 30 মিনিট দিতে হবে, পাশাপাশি একটা রিফ্লাক্স কন্ডেন্সার দিতে হবে, দিয়ে এটা হিটটা করতে হবে। তো তোমাদের কারো কোনো কি বেসিক ধারণা আছে যে কেন এই রিফ্লাক্স কন্ডেন্সার দিতে হবে? কেউ বলতে পারবে? এই 3টা ছবির মধ্যে কথাটা হয়তো বা লুকায়িত আছে।
ওকে, আমি বলে দিচ্ছি যে এখানে যেহেতু রিফ্লাক্স কন্ডেন্সার ইউজ করতে বাধ্য হচ্ছে আমরা এই কারণে যে দেখো এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি অ্যালকোহলিক। আমরা জানি অ্যালকোহল হচ্ছে ইজিলি ব্যাপার তৈরি করে বা উদ্দায়ী আমরা বলে থাকি যে এটা অ্যালকোহলটা যখন হিট দেওয়া হবে সেটা সহজেই উড়ে চলে যাবে, ফলে আমাদের এটা মানে লস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা যখন এটা হিটে রাখি তখন এখানে একটা লম্বা কাচের নল দিই, দীর্ঘ জাস্ট একটা কাচের নল, এবং এই মুখটা সিল করে দিই। ফলে কি হয়, এখানে যে অ্যালকোহলটা যেটা হিট পাচ্ছে ব্যাপার তৈরি হচ্ছে সেটা এদিক দিয়ে পাইপ দিয়ে উপরে উঠছে। এটা আবার এখানে যেহেতু এখানে হিট যে পরিমাণ আছে এখানে কিন্তু ঠান্ডা আছে, যেহেতু লম্বা অনেক দীর্ঘ নল, এটা উপরে উঠে যাচ্ছে, সেখান থেকে শীতল হয়ে এটা আবার ড্রপ ওয়াইজ এই সলিউশনে চলে আমাদের যে কনিক্যাল ফ্লাস্ক সেখানে চলে আসে। ফলে দেখা যায় যে আমার যে অ্যালকোহলের যে লস সেটা হয় না। এখন প্রশ্ন আসতে পারে স্যার কেন অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলেই তো হতো। এখানেও আবার এই প্রশ্নটা তোমরা নিজেরাই দেখতে পারো, এখানে উত্তর আছে। যেহেতু ফ্যাট এবং অয়েল তোমরা জানো যে এটা অর্গানিক সলভেন্ট, এরা ওয়াটারে সলিউবল হয় না, সেই জন্য আমাদেরকে অ্যালকোহলিক বা অ্যালকোহলে এটা ডিজলভ করতে হবে এবং অ্যালকোহলের মাধ্যমে এই কাজটা করতে হবে। তো আমাদের একটা প্রবলেম ওভারকাম করার জন্য যে স্টেপ নিচ্ছি সে তার জন্য আরেকটা প্রবলেম হচ্ছে, এবং সেটাকে ওভারকাম করার জন্য আমরা আরেকটা ব্যবস্থা নিচ্ছি, সেটা হচ্ছে রিফ্লাক্স কন্ডেন্সার। এটাকে বলা হচ্ছে রিফ্লাক্স কন্ডেন্সার। তো এই কন্ডেন্সারে কাজ করে এই সময়টাতে হিট যখন দেয়া হচ্ছে এই হিটের উপস্থিতিতে দেখা যাচ্ছে এই ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেগুলো ভেঙে যাবে এবং আমাদের যে সোপ তৈরি হবে এবং গ্লিসারল তৈরি হবে, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটুকু ইউজ হয়ে যাবে বাকিটুকু থেকে যাবে। তো এই বাকি যেটুকু থেকে গেছে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে, মানে আমরা যদি বলে থাকি অ্যাসিড বেস টাইট্রেশন করতে হয়, সেক্ষেত্রে অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.2 নরমাল, সেটা দিয়ে এখানে টাইট্রেশনটা করতে হয়। এবং এখানে আমরা যেহেতু জানো যে টাইট্রেশন করার জন্য একটা ইন্ডিকেটর ইউজ করতে হয়, সেটা যদি ইন্টারনাল হয় ভালো, আর না হলে আমাদেরকে বাইরে থেকে দিতে হয়। সেক্ষেত্রে ফেনোলফথেলিন ইন্ডিকেটর আছে। ফেনোলফথেলিন ইন্ডিকেটর হচ্ছে অ্যাসিড বেস ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর হচ্ছে অ্যাসিড মিডিয়াতে হচ্ছে কালারলেস এবং অ্যালকালি মিডিয়াতে হচ্ছে পিঙ্ক কালার দেয়। তাহলে যখন আমাদের এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে থাকছে তখন কিন্তু সে দেখা যাচ্ছে অ্যালকালি মিডিয়াতে থাকছে, পিঙ্ক কালার থাকছে। যখন অ্যাসিড এসে যাবে, এক্সেস অ্যাসিড থাকবে, প্রথম যে কয়েকটা অ্যাসিড আসবে সেটা কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে ডাইলিউট হয়ে যাবে বা নিউট্রাল হয়ে যাবে। কিন্তু যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে তখন কিন্তু যে এক্সেস অ্যাসিডটা আসবে সেই অ্যাসিডটা আর কোনো উপায় থাকবে না, সে অ্যাসিডিক ফর্ম থাকবে, তখন সে ফেনোলফথেলিন ইন্ডিকেটরটাকে কালারলেস করে ফেলবে। এইটা দেখে আমি টাইট্রেশনের এন্ড পয়েন্টটা বা শেষ বিন্দুটা আমি জানতে পারবো এবং ওই ভ্যালুটা আমি ক্যালকুলেট করব। ঠিক আছে? তো টাইট্রেশনের ক্ষেত্রে তোমরা জানো যে 3টে ভ্যালু নিতে হয়। এখানে প্রথমে একটা টাইট্রেশন করতে হবে, দ্বিতীয় একটা করতে হবে, 3টা করতে হয়, করে আমাদের এখান থেকে একটা ভ্যালু পাবো। তাহলে এটা হচ্ছে আমার অয়েল স্যাম্পলের জন্য। ঠিক আছে? এই অয়েল স্যাম্পলের জন্য আমি একটা ভ্যালু পাবো যেটাকে আমরা ক্যাপিটাল টি বলতে পারি, হ্যাঁ, বা এসও বলা হয়, ক্যাপিটাল এস, যেটাই বই করে। এটা হচ্ছে স্যাম্পলের জন্য আমাদের বুরেট রিডিং। ঠিক আছে? একই প্রক্রিয়া আমরা ব্ল্যাঙ্কের জন্য করব। ব্ল্যাঙ্কটা কিরকম হবে, এখানে কোনো অয়েল বা ফ্যাট থাকবে না, শুধু আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেব, হিট দেব, বাকি প্রক্রিয়াটা সিমিলার প্রক্রিয়া হবে। ঠিক আছে? শুধু এখানে কোনো অয়েল স্যাম্পল থাকবে না। তো দেখা যাচ্ছে যে আমরা এই ব্ল্যাঙ্কের জন্য এরকম আরেকটা বুরেট রিডিং পাবো, বুরেট থেকে একটা ডাটা পাবো যে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হয়েছে, এবং এই দুইটাকে ভ্যালুকে আমরা বি এবং টি নামে বলে থাকি। বি হচ্ছে টাইটার ভ্যালু ফর ব্ল্যাঙ্ক, টি হচ্ছে টাইটার ভ্যালু ফর স্যাম্পল। ঠিক আছে? তোমাদের কাছে এই প্রসিডিউরটা ক্লিয়ার কিনা? স্যার কন্ডেন্সারটা কেন ইউজ করা আরেকবার একটু যদি বলতেন। কন্ডেন্সার ইউজ করেছি জাস্ট অ্যালকোহল, যেহেতু আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি। এই অ্যালকোহল হচ্ছে হিট দিলে সরাসরি উড়ে যায় বা উদ্দায়ী, এটা হ্যাঁ ব্যাপার তৈরি করে। তো যদি আমরা নর্মাল মুখ খোলা কনিক্যাল ফ্লাস্ক দিয়ে এটা হিট দেই তাহলে এখান থেকে অ্যালকোহল চলে যাবে, তার মানে সলিউশন ড্রাই হয়ে যাবে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে রিপ্লাস কন্ডেন্সার দিচ্ছি। যে কন্ডেন্সার দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি হবে, যে এই যে ইথানল যেটা বা অ্যালকোহল যেটা আছে সেটা এখানে যখন ভ্যাপার তৈরি করবে, এখানে হিট আছে এই জন্য সে উপরে চলে যাবে, কিন্তু উপর তো শীতল, তাই না? এখানে হিট যতটুকু, এখানে উপরে এতটা হিট থাকবে না, ফলে সে উপর থেকে আবার ঠান্ডা হয়ে আবার নিচে চলে আসবে। আলটিমেটলি আমার যে সলিউশনের যে কনসেন্ট্রেশন, বিশেষ করে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনটা যে মেনটেন করা, সেটাও কিন্তু সে মেনটেন করতে পারছে। আলটিমেটলি অ্যালকোহলের লসটা প্রিভেন্ট করার জন্য আমরা এই রিফ্লাক্স কন্ডেন্সারটা ইউজ করছি। ঠিক আছে? আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমার একটা প্রশ্ন আছে এখানে।
তোমরা কি বলতে পারবে কোনটার ভ্যালু বেশি হবে, বি এর ভ্যালু বেশি হবে না টি এর ভ্যালু বেশি হবে? বি এর ভ্যালু বেশি। কেন বেশি হবে? স্যার এইখানে তো শুধু মানে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড তো খরচ হবে না এর জন্য। ইয়েস, আমার মনে হয় অন্যরা বিষয়টা বুঝতে পারছো। মেসেজটা হচ্ছে যে এইখানে তো ফ্যাট নাই ব্ল্যাঙ্কে, তাহলে এখানে যদি 25 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, আমার থিওরিটিক্যালি 25 ml এখানে থেকে যাওয়ার কথা। যদি একটু একটু লস হয়েও থাকে সেটা হচ্ছে রিয়েজেন্টের ইমপিউরিটিস বা যদি বিশুদ্ধতায় কোনো সমস্যা থেকে থাকে সেটা অল্প একটু হতে পারে, কিন্তু আদারওয়াইজ থিওরিটিক্যালি আমাকে এখানে কোনো পটাশিয়াম হাইড্রোক্সাইড লস হচ্ছে না। তাহলে যখন এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড 25 ml থেকে যাবে তখন বুরের ট্রিটিংটা বেশি লাগবে, বেশি অ্যাসিড দরকার হবে টাইট্রেশন করার জন্য। আর এখানে যখন স্যাম্পলের সহ করছি তখন কিছুটা হলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে নষ্ট হয়ে যাবে, ফলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড পরিমাণ একটু অপেক্ষাকৃত কম হবে, যার কারণে এখানে অ্যাসিডের পরিমাণটা কম লাগবে, ফলে টাইটার ভ্যালুটা কম হবে। তাহলে অন্যান্য সময় যখন আমরা দেখি যে আমরা টাইটার ভ্যালু থেকে ব্ল্যাঙ্ক মাইনাস করি বা যে কোনো ভ্যালু থেকে ব্ল্যাঙ্ক একটা মাইনাস করি, এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম। এখানে তোমাকে ব্ল্যাঙ্ক থেকে টাইটার ভ্যালুটা মাইনাস করতে হবে। ঠিক আছে? পরীক্ষাতে ভাইভাতে অনেক সময় এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। এবং এটার যে সূত্র, যেটা আমরা দুইটা ভ্যালু পাওয়ার পরে আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নরমালিটি ছিল 0.2 নরমাল, অথবা পরীক্ষার দিন বা আমাদের ক্লাসে যেটা ইউজ করি সেটা ব্যবহার করব। তারপরে এটার হচ্ছে 56.1, তোমরা এটা জানো যে পটাশিয়াম আমাদের যে পটাশিয়াম হাইড্রোক্সাইড সেটা হচ্ছে মলিকুলার ওয়েট, এটা দ্বারা গুণ করতে হবে, কারণ এটা তো আমরা ভলিউম পাচ্ছি, তাই না? ভলিউমটাকে যখন আমরা হচ্ছে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করবো তখন এটা মিলিগ্রামে বা ওয়েটে কনভার্ট হবে। এবং এই যে ফ্যাট এবং অয়েল স্যাম্পলের কথা বলেছি, যে যতটুকু ওয়েট নিবে, যদি 5 গ্রাম নাও 5 দিয়ে ভাগ করবে, 1 গ্রাম নিলে তো 1 দিয়ে ভাগ করলে তো একই ভ্যালু। এবং আমরা ডেফিনেশনটা তো বলেছিলাম যে 1 গ্রাম ফ্যাট বা অয়েলকে সেফুনিফাই করার জন্য যে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার হচ্ছে সেটাই হচ্ছে সেফুনিফিকেশন নাম্বার। তাহলে আমাকে 1 গ্রামের জন্য এটা বের করে ফেলতে হবে। যদি 1 গ্রাম নিয়ে শুরু করতে পারি ভালো, 1 গ্রাম না করতে পারলে আমরা সেটা ভাগ করে আমরা 1 গ্রামেরটা কত সেটা বের করবো, সেটাই হবে সেফুনিফিকেশন নাম্বার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে সেফুনিফিকেশন নাম্বারের, বিভিন্ন অয়েলের, বিশেষ করে ফ্যাটের, যেমন মাটন টালো সেটা হচ্ছে 192 to 95। তারপরে বাটারের কথা বলা হয়েছে, বিভিন্ন হর্স অয়েল, বিফ টালোর কথা বলা হয়েছে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন সেফুনিফিকেশন নাম্বার। তো সেফুনিফিকেশন নাম্বার জানা থাকলে আমরা বলেছি প্রথমে যে এটা মলিকুলার ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে তার মলিকুলার ওয়েট বা তার চেইন লেংথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো তোমাদের একটা কুইজ ছিল, তোমরা কি কুইজের আনসারটা পেয়েছো কিনা? তোমাদের কুইজটাতে তোমরা কোনটা আনসার দিয়েছো? হ্যাঁ, কারেক্ট অ্যানসার হবে কোনটা স্যার? কারেক্ট অ্যানসার কবে কোনটা তোমরা বুঝতে পারো না, আমি এখানে ডিসকাস করি তাহলে বুঝতে পারবে। তোমাদের এই দুটাই ছিল তাই না, ট্রাইস্টিয়ারিন এবং ট্রাইবিউটারিন, তাই তো? ওকে, তো এই দুইটা যখন ছিল এখানে তোমরা দেখো যে আমি বলেছি চেইন লেংথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন তোমরা সহজে বলতে পারো ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এখানে যে ফ্যাটি অ্যাসিড আছে তাতে চেইন লেংথ হচ্ছে 18 কার্বন, এটাও 18 কার্বন, এটাও 18 কার্বন। আর এইখানে যে চেইন লেংথ আছে কার্বন নাম্বার যদি কাউন্ট করি 1 2 3 4, 1 2 এরকম 4টা করে কার্বন আছে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাইবিউটারিন। বিউটারিক অ্যাসিড থেকে এটা হয়েছে, এবং স্টিয়ারিক অ্যাসিড থেকে যেহেতু হয়েছে 18 কার্বন বিশিষ্ট স্টিয়ারিক, এবং তিনটাই কিন্তু স্টিয়ারিক অ্যাসিড, এই জন্য নাম হয়েছে ট্রাইস্টিয়ারিন। কারিয়া থেকে নয়াজ আসতেছে, প্লিজ মিউট করে রাখো যার এখান থেকে নয়েজ আসতেছে। তো তিনটা যদি একই রকম থাকে তাহলে নামকরণটা সহজ, ট্রাইস্টিয়ারিন বা ট্রাইবিউটারিন বলা যায়। তো এটা হচ্ছে একটা বিষয়। এখন তোমাদেরকে যেহেতু আমি বলে দিয়েছি যার চেইন লেংথ বেশি তার সেপারেশন নাম্বার কম, তাহলে এটা চেইন লেংথ বেশি, এটা সেপারেশন নাম্বার কম, এটা চেইন লেংথ হচ্ছে কম, এটা সেপারেশন নাম্বার বেশি। কিন্তু কারণটা কি? তোমরা হয়তো উত্তরটা দিয়েছো কিন্তু ব্যাখ্যা আছে কি তোমাদের কাছে? স্যার আমি কি বলবো? বলো প্লিজ। স্যার যদি আমরা ধরে নিই যে একটা কম্পাউন্ড 60 কার্বন বিশিষ্ট, তাহলে যদি প্রথমে যদি চেইন হিসাব করি তাহলে যদি 10টা চেইন থাকে তাহলে প্রতিটাতে কার্বন সংখ্যা পড়বে 6। অন্যদিকে আমরা যদি চিন্তা করি যে যদি 6টা চেইন থাকে তাহলে প্রতিটাতে যদি 10টা কার্বন থাকে তাহলে প্রতিটাতে চেইন সংখ্যা পড়বে 6। আর অপরটা দেখলাম যদি 6টা কার্বন থাকে তাহলে চেইন সংখ্যা পড়ছে 10। এই ক্ষেত্রে যদি 6টা চেইন থাকে তাহলে 6টা COOH মূলক থাকবে, আর 10টা চেইন থাকলে 10টা COOH মূলক থাকবে। আর সাপোনিফিকেশন নাম্বারে যেহেতু
আর কি ওই যে COOH মূলকটাকে কি যেন করবে, অর্থাৎ স্যার বোঝা যাচ্ছে যদি হচ্ছে COOH মূলক গুলো বেশি থাকে তাহলে তার সাপোনিফিকেশন নাম্বারটাও বেশি হচ্ছে, যেহেতু শর্ট চেইনে হচ্ছে এই মূলকগুলো বেশি থাকে, এই কারণেই সাপোনিফিকেশন নাম্বারটা বেশি হয় শর্ট চেইনে। এটা স্যার Okay. অনেক আগেই পড়ছিলাম। না থ্যাংক ইউ, ঠিক আছে। আমি থিওরি ক্লাসে মনে বলেছিলাম কিনা জানি না, ওটা মনে বলেছি। তোমাদের যদি মনে না থাকে তাহলে আবার একটু বলে দিচ্ছি ছবি আঁক দিয়ে। যদি আমি চিন্তা করি যে এখানে স্যাম্পল 1 যেটা আছে, এই যে যেটার কথা ট্রাইস্টিয়ারিন, তার চেইন লেংথ বেশি, তাই না? আর যেটা ট্রাইবিউটারিন তার চেইন লেংথ শর্ট বা ছোট ওইগুলো আছে। তো যার চেইন লেংথ বেশি, আমার যে ডেফিনেশনটা কিন্তু একটা ব্যাপার, সেভেনেশন নাম্বার ডেফিনেশনে বলা হয়েছে তোমার 1 গ্রাম নিতে হবে। তাহলে 1 গ্রাম হলে এই ট্রাইস্টিয়ারিনের যেহেতু মলিকুলার ওয়েট বেশি, তাহলে 1 গ্রামে ওর হচ্ছে 4টা ধরে আমি যদি ধরে, কিন্তু এর যেহেতু মলিকুলার ওয়েট কম, তাহলে এর 1 গ্রামে বা চেইন লেংথ কম, এর 1 গ্রামে প্রায় 9টার মতো ধরছে, বা 1 গ্রামের ওজনের মধ্যে। তাহলে এখানে 4টা ধরতেছে, এখানে 9টা ধরতেছে। এখন আসি আমরা যে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে এই 4টার মধ্যে যদি আমি চিন্তা করি যে কয়টা এস্টার বন্ড আছে, 1 2 3, এরকম প্রত্যেকটাতে 3টা করে, 3 4 12টা আছে। এখানে 12টা এস্টার বন্ড ভাঙতে 12টা পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগছে। কিন্তু এখানে এস্টার বন্ড আছে দেখো 9 3 9 27, 27। তাহলে এই 27 এস্টার বন্ড ভাঙতে তাকে 27টা হতে পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগছে। তাহলে 12টা যেহেতু এখানে আর এখানে 27টা, তাহলে সংখ্যাটা বেশি। তাহলে আমাকে এই জায়গাটায় কনসিডার করতে হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট ওয়েটের সাথে যদি আমি কম্পেয়ার করি, যেহেতু 1 গ্রাম স্যাম্পল ডেফিনেশনে বলে দেওয়া আছে, তাহলে 1 গ্রাম স্যাম্পলের জন্য যে পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে, এইটা যদি বেশি লাগে তার মানে তার চেইন লেংথ কম এবং মলিকুলার ওয়েট কম। আর যেখানে কম সেপনিফিকেশন হচ্ছে, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড কম লাগছে, তার মানে হচ্ছে ওই 1 গ্রামে কম সংখ্যক হচ্ছে ট্রাইগ্লিসারাইড মলিকুল আছে, ফলে আমার হচ্ছে সংখ্যাটা কম লাগছে এবং এর চেইন লেংথটা বেশি এবং মলিকুলার ওয়েট বেশি। এখন ক্লিয়ার? স্যার বলো। প্রশ্নতে লেখা ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রাইগ্লিসারাইড হ্যাজ হায়ার স্যাচুরেশন নাম্বার। এখানে স্যার যে দুইটা নাম দেওয়া ছিল, আমি শুধু তার একটা মলিকিউল ভাবছি, যেহেতু এখানে কোনো গ্রামের কথা উল্লেখ করেনি। এখন স্যার দেখা যাচ্ছে তাহলে দুইটাতে তো সেম স্যাপনিফিকেশন নাম্বার হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে। তবে আমরা যে কোশ্চেনের যে টেকনিক্যাল তুমি ভুলটা ধরতে চাচ্ছ, সেটা ঠিক আছে যদি তুমি মনে করো যে দুইটার ইকুয়াল হবে, কিন্তু মিনিংটা হচ্ছে এরকম। তোমাকে বলতে পারবে যে আমি হয়তো কোশ্চেনটা আরেকটু এলাবোরেটলি ক্লিয়ার হতো যে দ্য অয়েল স্যাম্পল কন্টেনিং ট্রাইস্টিয়ারিন এবং ট্রাইবিউটারিন, তাহলে তো হয়তো তুমি সহজে বুঝতে পারতে। এই দুইটা যদি বলা হয় তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড কন্টেন্ট ঠিক আছে। তোমার যে তুমি যেটা পয়েন্ট আউট করেছো কারেক্টলি, ইউ আর রাইট, ঠিক আছে। তুমি যেহেতু এখানে অপশন ছিল না, তো দুইটার মধ্যে তুমি যে কোনো একটা দিতে পারতে আর কি। হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি সেফনিফিকেশন নাম্বারটা হচ্ছে ভিডিওটা দেখাবো। আর পরের যে দুইটা আছে অ্যাসিড নাম্বার এবং আয়োডিন নাম্বার, আমরা সেইগুলোর আসলে এখানে দেখানোর সুযোগ থাকে না, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। থিওরিটুকু আলোচনা করে দেবো আমি সংক্ষেপে। জাস্ট এই ভিডিওটা দেখো তাহলে, ঠিক আছে? নাকি আলোচনা শেষ করে আবার ভিডিও দেখাবো, কোনটা ব্যাপার? আমার মনে হয় ভিডিওটা দেখায়, কারণ যেহেতু সেফনিফিকেশন এটা আলোচনা হচ্ছে, লিঙ্ক আপ থাকবে। তোমরা ভিডিও দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। ওকে স্যার, জুমে ভিডিও আটকে আটকে আসে, ভালো মতো বোঝা যায় না। গুগল ড্রাইভে আপলোড করে যদি লিংকটা দিতেন আমরা পরে ভালো করে দেখতে পারতাম। normal potassium hydroxide আগে থেকে 1.1 গ্রাম ওয়েল মাপা ছিল, তারপরে 25 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। এখন এটাকে কন্ডেন্সারে সেট করা, এটা হলো এয়ার কন্ডেন্সার, ডি ফ্লাক্স এয়ার কন্ডেন্সার। এইভাবে কন্ডেন্সারটা সেট করে এখানে স্যাম্পলটা সেট করতে, সাথে সাথে এটা হলো স্যাম্পল আর এটা হলো ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা আমরা একইভাবে 25 ml মেপে
নিব এটা স্যাম্পল না শুধু অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড 25 ml এখানে সেভ কন্ডেন্সার সেট করব এখন এইটা সেট হবে কিছু আধা ঘন্টা এটা জাল দিব সেন্ড বা হাইড্রোলাইসিস সেন্ড বা এখানে বালির চুলা বলা হয় এটাকে এখানে আমরা এই সেট কন্ডেন্সার রিফ্লাক্স এয়ার কন্ডেন্সার সহ এখানে সেট করা হবে এইভাবে আধা ঘন্টা জাল হবে জাল হলে এখানে অ্যালকোহল হিট করলে অ্যালকোহল পুরে যে আস্তে আস্তে উপরের দিকে কন্ডেন্সার বেয়ে 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 উপরে উঠবে ঠান্ডা বাতাসের টাচে আইসে আবার ফ্লাস্কে পুনরায় ফিরে আসবে এই জন্য এটা নাম দেওয়া হয়েছে রিফ্লাক্স এয়ার কন্ডেন্সার এইভাবে জাল হবে আধা ঘন্টা সময় পর আমরা এখান থেকে নিয়ে এসে টাইট আমার মনে হয় তোমরা কিছুটা দেখতে পারছো। আমি জানি যে তোমাদের এই ভিডিওতে একটু নেটের স্পিডের কারণে সমস্যা হয়। আমার মনে হয় যে আমি এই জন্য পাওয়ার পয়েন্টের যে স্লাইড অ্যানিমেশনটা দেখিয়েছি বা যেভাবে ইয়ে করেছি, তারপরে যদি এই ভিডিওটার কিছুটা অংশ দেখতে পারো, আমার মনে হয় যে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ব্ল্যাঙ্ক যখন ইউজ করলাম আমরা, ওই ক্ষেত্রে তো কোনো অয়েল নিচ্ছি না, তবুও কেন অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম? কিন্তু অ্যালকোহলটা তো লাগতেছে। অ্যালকোহল লাগতেছে না, ভেরি গুড কোশ্চেন। আসলে এটাই করে তুমি যখন একটা এক্সপেরিমেন্ট করবে, এটা মনে রাখবে, তোমরা অনেকেই মানে সবাই মাস্টার্স করবে এবং মাস্টার্স পরবর্তী সময় অনেকেই গবেষণার সাথে থাকবে। রিসার্চ যখন করতে হবে বা যে কোনো এক্সপেরিমেন্ট করতে হবে, তুমি যখন একটা ব্ল্যাঙ্ক নিবে বা একটা কন্ট্রোল গ্রুপ নিবে, তাকে এক্সপেরিমেন্ট গ্রুপে যা দিবে কন্ট্রোল গ্রুপে সেম দিতে হবে, শুধু তোমার এক্সপেরিমেন্টের যে ইয়েটা আছে, যে টার্গেটটা আছে সেটা ছাড়া। বুঝতে পারছো? আমি যদি মনে করি যে আমরা তাপমাত্রার উপর আমি যদি চিন্তা করি যে তাপমাত্রা দিয়ে আমাদের অ্যানিমেলের বিহেভিয়ারের উপর কি প্রভাব হচ্ছে, তুমি যদি শুধু তাপমাত্রাটা দেখতে চাও, তাহলে তোমাকে তার খাদ্য পানি এক্সপেরিমেন্টে যেরকম দিচ্ছ, ধরো তুমি একটা দেখতে চাচ্ছ 20 ডিগ্রিতে, আরেকটা দেখতে চাচ্ছ 80 ডিগ্রিতে, তো 20 ডিগ্রি এবং 80 ডিগ্রি দুইটার মধ্যে, এবং অথবা আরেকটা নর্মাল যেটা আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেটা আমাদের, তো তুমি এই 20, 80 এবং 30-তে একই ধরনের খাবার পানি, একই বয়সের প্রাণী, একই বয়সের অ্যানিমেল বা একই ধরনের ফ্যাসিলিটিস তাকে দিতে হবে, শুধু টেম্পারেচার চেঞ্জ করবে। তাহলে তুমি বলতে পারবা যে এই টেম্পারেচারের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এই রিসার্চের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একই জিনিস, যখন তুমি স্যাম্পলের সাথে যে বিহেভিয়ার করবা বা যে প্রপার্টিস দিবা, যে ক্যারেক্টারিস্টিক্স করবা, সেই একই ক্যারেক্টারিস্টিক্স তুমি ব্ল্যাঙ্কে করতে পারো, শুধু ওই স্যাম্পলটাকে বাদ দিয়ে দেখি। যেমন শুধু আমরা ওখানে আমরা যে বলেছি যে অ্যালকোহলিক যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা দিতে হবে সেটা দিতে হবে, শুধু ফ্যাট স্যাম্পলটা দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা এই জন্য বলেছি, এবং এটা টাইট্রেশনটাও করতে হবে। আমি টাইট্রেশন ছাড়া যদি বলে দিই যে না, এনে 25 ml আছে, 25 ml দিয়ে ক্যালকুলেশন করে ফেলো, সেটাও হবে না। সেখানে টোটাল প্রসিডিউরটা সেম করে দিতে হবে, এবং যদি আমাকে মাইনাস করে নিতে হবে যখন আমি এটা ক্যালকুলেশন করতে যাব। তুমি প্রশ্নটা পেয়েছো? প্রশ্নের আনসার? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা কিছুটা হলে বুঝতে পারছি। এটা খুব কঠিন এক্সপেরিমেন্ট না, এটা খুবই ছোট এবং একটা শর্ট। আমি নেক্সট যে এক্সপেরিমেন্ট দুইটা আছে, এটা খুব সংক্ষেপে আমি একটু আলোচনা করবো, এবং এগুলোর ভিডিও দেখানোর সুযোগ নেই। আমি আয়োডিন নাম্বারের কথা বলবো। আয়োডিন নাম্বার তোমরা জানো যে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, তাই না? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে যেটার হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন। আনস্যাচুরেটেড হচ্ছে ডাবল বন্ড থাকে। এটা মনে রাখার জন্য তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম যে স্যাচুরেটেড মানে একটা কার্বনের যত বন্ড বা অ্যাকসেপ্ট করার যে মূলক অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি, সেটা ব্লক হয়ে যায়। তো কার্বনে যখন 4টি সিঙ্গেল বন্ড থাকে, তখন আর সে অন্য কোনো মূলক গ্রহণ করতে পারে না। কিন্তু যখন সে ডাবল বন্ড থাকে, সেখানে ডাবল বন্ড ভেঙে এখানে একটা মূলক যুক্ত হওয়ার সুযোগ থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড। তো একটা হচ্ছে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। তো এই যে আনস্যাচুরেটেড, যেখানে ডাবল বন্ড থাকে, সেখানে আয়োডিন মূলকটা যুক্ত হতে পারে। তো ওই যুক্ত হওয়ার জন্য যে যতটুকু বেশি আনস্যাচুরেশন থাকবে ফ্যাটি অ্যাসিডে, মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, তত বেশি আয়োডিন যুক্ত হবে। তাহলে যতটুকু আয়োডিন যুক্ত হচ্ছে, সেটা আমরা যখন ক্যালকুলেট করতে পারি, সেই নাম্বারটাই হচ্ছে আয়োডিন নাম্বার। যদি ডেফিনেশন দেখি, ইট ইজ ডিফাইন্ড এজ দ্য নাম্বার অফ গ্রামস অফ আয়োডিন টেকেন আপ বাই 100 grams অফ ফ্যাট অর অয়েল। এখানে বলা হচ্ছে কিন্তু 100 গ্রাম ফ্যাট এবং অয়েলের জন্য, যেটা আগের ডেফিনেশনে ছিল 1 গ্রামের জন্য। তোমরা ডেফিনেশন গুলো একটু শিখবে, একটু ভালো করে মনে রাখবে, কম্পারিজন করে মনে রাখবে। এবং এখানে বলা হচ্ছে গ্রামস, আয়োডিন কত গ্রাম লাগছে, আর ওইটা কিন্তু মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল।
যাই হোক, আয়োডিন ইজ দ্য মেজার অফ ডিগ্রি অফ আনস্যাচুরেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড, এটা আনস্যাচুরেশন ফ্যাটি অ্যাসিডের মেজার করে। সিন্স দ্য কোয়ান্টিটি অফ আয়োডিন অ্যাবজর্বড বাই দ্য ফ্যাট অর অয়েল ক্যান বি মেজার্ড অ্যাকুরেটলি, ইট ইজ পসিবল টু ক্যালকুলেট দ্য রিলেটিভ আনস্যাচুরেশন অফ ফ্যাটস অর অয়েল। বলা হচ্ছে যে এখানে ফ্যাট এবং অয়েলের আনস্যাচুরেশন কতটুকু আছে, সেটা আয়োডিন কতটুকু অ্যাবজর্ব হয়েছে তার মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। প্রিন্সিপালটা যদি বলি যে কি প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে এটা হয়, the oils contain both saturated and unsaturated fatty acids. Iodine gets incorporated into the fatty acid chain wherever the double bond exists. আমি যেটা আগে বলেছি, যেখানে ডাবল বন্ড আছে সেখানে আয়োডিন যুক্ত হয়ে যায়। Hence the measure of iodine absorbed by oil is the degree of unsaturation. তো যতটুকু আয়োডিন অ্যাবজর্ব হয়েছে ওই ডাবল বন্ড গুলাতে, সেটার দ্বারা আমরা আনস্যাচুরেশন বের করা যায়। এবং ডেফিনেশনটা আমরা আগেই বলেছি, আয়োডিন নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য গ্রাম অফ আয়োডিন অ্যাবজর্বড বাই 100 গ্রাম অফ দ্য oil. Higher the unsaturation, the degree of possibility of the soil to get rancid. তোমাদেরকে আমরা আগেই বলেছি যে রেনসিডিটি পড়িয়ে আসছে, যে ফ্যাটের মধ্যে রেনসিডিটি হয়। আমি যদি একটু বলি বাংলায়, যে এটা পচন হয়ে যাওয়া, পচে যাওয়া, এটা অক্সিডেশনের কারণে হয় বা বিভিন্ন ফ্যাক্টরের কারণে হয়, মাইক্রোবেসের কারণে হতে পারে, এনজাইমেটিক হতে পারে। তবে এই যে রেনসিডিটি হয়ে গেছে কিনা, রেনসিডিটি হওয়ার জন্য ওইটাও কিন্তু টার্গেট করে ডাবল বন্ড লাগবে। তো যত বেশি আনস্যাচুরেশন থাকবে, তার মানে ওই অয়েলটা বেশি তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, রেনসিড হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আমরা মেজার করতে পারি আয়োডিন নাম্বারের মাধ্যমে। তাহলে যে ফ্যাটে আনস্যাচুরেশন থাকবে সেটাকে আমাদের কুইকলি কনজিউম করতে হবে, অথবা প্রিজারভেটিভ দিয়ে এটাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে ওই ফ্যাটটাকে, ঠিক আছে। সেটাই হচ্ছে আয়োডিন নাম্বার ইন্ডিকেট করে। আমরা যদি এখানে দেখি যে তিনটা আমাদের এখানে স্যাম্পল আছে, এখানে যদি তিনটার মধ্যে বলি যে কোনটার মধ্যে আমাদের বেশি আয়োডিন অ্যাবজর্ব হবে, এটা তোমরা হয়তো বা সহজেই বলতে পারবে। তোমরা কি কেউ শেয়ার করতে চাও যে এটা কোনটা বেশি হবে? ওকে, তোমরা এই নামগুলো আমি আগে আবার বলে দিই। ট্রাইস্টিয়ারিন দেখতে পাচ্ছ এখানে, ট্রাইস্টিয়ারিন মানে স্টিয়ারিক অ্যাসিড। তোমাদের আমি জানি না মনে আছে কিনা যে কোনটাতে ডাবল বন্ড আছে কোনটাতে ডাবল বন্ড নেই। তারপর আমি একটু এখানে হিন্টস দিয়েছি, তোমরা যদি বুঝতে পারো। যেমন ট্রাইস্টিয়ারিন এখানে আছে, তারপরে ট্রাইওলিন মানে এটা অলিক অ্যাসিড আছে, তিনটে অলিক অ্যাসিড সেম। এটাতে হচ্ছে নাম হচ্ছে ওলিও পামেটোস্টিয়ারিন। এটা তিন ধরনের ফ্যাটি অ্যাসিড, এই জন্য নামটা এরকম। অলিক অ্যাসিড আছে, পামেটিক অ্যাসিড আছে এবং স্টিয়ারিক অ্যাসিড আছে। তো একটা স্টিয়ারিক অ্যাসিড আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এইটা প্রথমটা হচ্ছে অলিক অ্যাসিড এবং এটা হচ্ছে পামেটিক অ্যাসিড। এখন এই দুটো তোমরা সহজেই বুঝতে পারছো যে এইটাতে হচ্ছে আমাদের আয়োডিন নাম্বার এখানে কম হবে, কারণ স্টিয়ারিক অ্যাসিডে সিঙ্গেল বন্ড থাকে, কোনো ডাবল বন্ড থাকে না। আর এখানে ডাবল বন্ড দেখা যাচ্ছে স্পষ্টত অলিক অ্যাসিডে, তার মানে এখানে হচ্ছে আমাদের আয়োডিন নাম্বারটা বেশি হবে। এইটার ক্ষেত্রে বলতে গেলে তোমাকে পামেটিক অ্যাসিডটাও জানতে হবে যে পামেটিক অ্যাসিড কি আছে। আমি যদি এখানে একটু তোমাদেরকে আবার বলে দিই যে পামেটিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিডে কোনো ডাবল বন্ড থাকে না, যে সিঙ্গেল বন্ড, এবং অলিক অ্যাসিডে থাকে। এখন যদি আমি তিনটার মধ্যে কম্পেয়ার করি, এইটাতে আয়োডিন সবচেয়ে কম অ্যাবজর্ব হবে, এটাতে অ্যাবজর্ব হবে কারণ অলিক অ্যাসিড আছে একটা জায়গায়, অলিক অ্যাসিডের এখানে অ্যাবজর্ব হবে। আর এখানে তিনটা ফ্যাটি অ্যাসিডে অলিক অ্যাসিড আছে, তিনটে অলিক অ্যাসিড, তাহলে তিনটা জায়গায় আয়োডিন অ্যাবজর্ব হবে। এবং তোমাদের রিঅ্যাকশনটা মনে আছে যে কার্বনের সাথে একটা এখানে একটা আয়োডিন যুক্ত হবে, এখানে একটা আয়োডিন যুক্ত হবে, এরকম ভাবে দুই তিনটার ক্ষেত্রে আয়োডিন যুক্ত হবে। যুক্ত হওয়ার ফলে এখানে দেখছি আয়োডিন নাম্বারটা বেশি হবে, তারপরে এটা হবে, তারপরে এটা। এই হচ্ছে সিকোয়েন্স। ইজ ইট ক্লিয়ার নাও? তোমরা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, আমি যদি প্রসিডিউরটা বলি, এখানে প্রসিডিউরে অয়েল দিতে হবে এবং ক্লোরোফর্ম নিতে হবে এবং হ্যানাস আয়োডাইড দিতে হবে। ওই ক্লোরোফর্ম নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদেরকে এখানে অর্গানিক সলভেন্ট হিসেবে ওইটাকে দিতে হবে, এবং আয়োডিন ব্রোমাইড যেটা আছে হ্যানাস আয়োডিন, এটা নিতে হবে, নিয়ে রিঅ্যাকশন করতে হবে, এটাকে শেক করতে হবে এবং ডার্কে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। পরবর্তীতে এটাতে কিছুটা 100 ml বয়েল ওয়াটার দিতে হবে এবং বয়েল ওয়াটারটাকে কুল করে এখানে মিক্স করতে হবে। তার ফলে এটার ভলিউমটা বেড়ে যাবে, টাইট্রেশন করার জন্য এটার ভলিউম বেশি হবে। এটাতে টাইট্রেশন করার জন্য উপরে আমরা এখানে টাইট্রেট এগেইনস্ট হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের উপস্থিতিতে রিঅ্যাকশন করা হয়, এবং ইয়েলো সলিউশন কালারলেস হওয়া পর্যন্ত এটাকে কাজ করতে হয়। এবং এখানে যেহেতু এক্সেস আয়োডিন আছে কিনা সেটা স্টার্চ সলিউশন অ্যাড করার মাধ্যমে, মানে এখানে স্টার্চ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তোমরা কার্বোহাইড্রেট কালার টেস্টে জেনেছো যে স্টার্চ আয়োডিনের সাথে যুক্ত ব্লু কালার দেয়। তো এখানে যখন স্টার্চ টাইট্রেশন করা হয়, ব্লু কালার ডিজেক্ট করা হয়, সেটা হতে পারে। তো এইভাবে টাইট্রেশন করা হয়
আমি আসলে এটা একটু জাস্ট এইভাবেই শর্ট ব্রিফ করতে চাচ্ছি। তোমরা যদি ইন ডিটেইলস জানতে চাও, এটা আসলে আমাদের এই ল্যাবে এটা খুব করা হয় না, এই জন্য এটা হয়তো আর ভিডিও দেওয়া বা অন্যভাবে কিছু করা যায় না। জাস্ট তোমরা মনে রাখতে পারো, এবং থিওরিটিক্যাল কোশ্চেন বা ভাইবা পরীক্ষার জন্য এটা তোমাদের লাগবে হয়তো। এখানেও একটা ব্ল্যাঙ্কের জন্য একটা ব্ল্যাঙ্কের ভ্যালু আসবে, এবং এটা একটা স্যাম্পলের ভ্যালু আসবে, যেটা এস বলা হচ্ছে, আগের এখানে টি দিয়েছিল, এটা যে কোনোটা দেওয়া যেতে পারে। ক্যালকুলেশনের ক্ষেত্রে বি মাইনাস এস নরমালিটি অফ থায়োসালফেট সলিউশন এটা দিতে হয়, এবং 12.69 এটা এখানে আয়োডিন ব্রোমাইডের যেটা মলিকুলার সেটা ইউজ করা হয়। স্যাম্পল ওয়েট দ্বারা ভাগ করতে হবে, সেটা আগের মতোই সূত্র। এখানে কয়েকটা আয়োডিন ভ্যালু দেওয়া আছে, যেগুলার হচ্ছে আনস্যাচুরেশনটা কেমন বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে পাম অয়েল আছে, পাম অয়েলে আয়োডিন ভ্যালু খুবই কম, তার মানে আনস্যাচুরেশন কম, কিন্তু সানফ্লাওয়ার অয়েলে আনস্যাচুরেশন বেশি। ঠিক আছে, তো এই কারণে আমরা সানফ্লাওয়ার অয়েলটাকে হেলদি বলে থাকি, কারণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের বডির জন্য দরকার হয় বিভিন্ন মেটাবোলাইটস তৈরি করার জন্য বা ইন্টারমিডিয়েটস তৈরি করার জন্য আমাদের এইগুলোর উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তো এই কম্পারিজন থেকেও বলা যায় যে এখানে আনস্যাচুরেশন বেশি, এই পাম অয়েলে আনস্যাচুরেশন কম। তো এইগুলো এক্সাম্পল আছে এইখানে দেওয়া হয়েছে। এই হচ্ছে আয়োডিন নাম্বার নিয়ে আলোচনা। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি অ্যাসিড নাম্বারে যাব, বা অ্যাসিড ভ্যালু বলা হয়, দুটাই কারেক্ট, অ্যাসিড নাম্বার আর অ্যাসিড ভ্যালু। আমি অ্যাসিড নাম্বার শুরু করছি। অ্যাসিড নাম্বার তোমরা জানো যে ফ্যাটি অ্যাসিড গুলো আমরা আগের স্ট্রাকচারে দেখিয়েছি যে গ্লিসারল ব্যাক করে 3টা ফ্যাটি অ্যাসিড থাকে, যুক্ত থাকে। কিন্তু কোনো কারণে যদি রেনসিডিটি হয় বা কোনো কিছু হয়, কোনো এনজাইমেটিক রিঅ্যাকশনের কারণে বা কোনো মাইক্রোবিয়াল অ্যাকশনের কারণে, জীবাণুর মাধ্যমে বা কোনো কিছু ব্যাকটেরিয়ার কারণে ওই অ্যাস্টার বন্ড গুলা ভেঙে যায়। ভেঙে গেলে দেখা যায় ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, ওই ফ্যাটি অ্যাসিড গুলো সলিউশনের মধ্যে ফ্রি থাকে। তো এই ফ্রি থাকাটাকে, ওই ফ্রি ফ্যাটি অ্যাসিড কতটুকু আছে সেটা বের করাটাকে বা ওই নাম্বারটাকে বলা হচ্ছে যে অ্যাসিড নাম্বার। ঠিক আছে, তাহলে অ্যাসিড নাম্বার এখানে আমরা ক্যালকুলেট করি। A small quantity of free acid is usually present in oils along with the triglyceride. ওই ট্রাইগ্লিসারাইডের পাশাপাশি কিন্তু ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। The free fatty acid content are known as acid number or acid value. It increases during storage. মানে আমরা যদি বেশি দিন ধরে স্টোর করে রাখি, বেশি দিন ধরে রেখে দেই, তাহলে ওইখানে অক্সিডেশন হোক বা কোনো ধরনের মাইক্রোবিয়াল অ্যাকশন হোক বা কোনো কিছুর কারণে সেই ফ্যাটি অ্যাসিডের যে এস্টার বন্ডগুলো ভাঙতে থাকে এবং ফ্যাটি অ্যাসিড রিলিজ করে। এবং ওই ফ্রি ফ্যাটি অ্যাসিডের রিলিজ হয় দেখি ওদের একটা ব্যাড স্মেল আছে। দেখবা একটা ফ্যাট স্যাম্পল রেখে দিছে অনেকদিন পরে, সেটা দুর্গন্ধ হয়ে যায়। ঠিক আছে, অন্যদিকে প্রোটিন বা কার্বোহাইড্রেট এতটা দ্রুত হয় না যদি অন্য কোনো মাইক্রোস না আছে, কিন্তু ফ্যাটের ক্ষেত্রে এটা খুবই দ্রুত হয়। সেটা কারণটা হচ্ছে এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তোমরা যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে দেখবা যে বিউটারিক অ্যাসিড বা আমাদের যে আমরা বলছি অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, হ্যাঁ, এই প্রোপিওনেট, এইগুলা কিন্তু সবচেয়ে বেশি ব্যাড স্মেল আছে একটা। তো এইগুলা কাজ হয়ে থাকে। দ্য কিপিং কোয়ালিটি অফ অয়েল দেয়ারফর রিলাইজ আপন দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট। তাহলে এর যে কোয়ালিটি মেনটেন করার জন্য আমাকে ফ্রি ফ্যাটি অ্যাসিড কন্টেন্টটাও জানতে হয়। কিভাবে এটা এস্টিমেট করা হয়? দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন অয়েল আর এস্টিমেটেড বাই টাইট্রেটিং ইট এগেইনস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ phenolphthalein indicator. The acid number is defined as the milligram of potassium hydroxide required to neutralize the free fatty acid present in 1 gram of sample. এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিলিগ্রাম এবং 1 গ্রামের জন্য কতটুকু ফ্যাটি অ্যাসিড দরকার হয় সেটা ইউজ করা হচ্ছে। এবং এটা কিন্তু সরাসরি পটাশিয়াম হাইড্রোক্সাইডের এগেইনস্টে টাইট্রেশন করা হয়, কারণ সলিউশনের মধ্যে যে অ্যাসিড আছে, তাই না, ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, ওই অ্যাসিড এবং এই বেস রিঅ্যাকশন করবে। However, the free fatty acid content is expressed as oleic acid equivalent. এটাকে ওলিক অ্যাসিডের ইকুইভ্যালেন্টে রূপে প্রকাশ করা হয়, যেহেতু ক্যালকুলেশনে ওই ওলিক অ্যাসিডের মলিকুলার ওয়েট দ্বারা এটার ক্যালকুলেশনটা করা হয়, এই জন্য এটার ইকুইভ্যালেন্ট হিসেবে এক্সপ্রেস করা হয়। আমরা যদি দেখি এটা কিভাবে কাজ করে, আমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ অয়েল নিব, তাতে 50 ml 95% ইথানল দিব। আমরা জানি যে রিঅ্যাকশন মিডিয়াটা তৈরি করার জন্য ইথানল দিতে হবে বা অ্যালকোহল দিতে হবে, যেহেতু অর্গানিক সলভেন্ট। সেখানে ফেনোলফথেলিন ইন্ডিকেটর দিয়ে দিব, কারণ অ্যাসিড বেস টাইট্রেশন হবে, আমরা বুঝতে পেরেছি অ্যাসিড বেস টাইট্রেশন হবে, ফেনোলফথেলিন ইন্ডিকেটর দিয়ে দিলাম। ফেনোলফথেলিন ইন্ডিকেটর দেওয়ার পর উপর থেকে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকি। তো আমার এই সলিউশনে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো আছে তারা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে। তো এই রিঅ্যাকশন করার ফলে যখন আমরা দেখতে পারবো যে ফেনোলফথেলিন ইন্ডিকেটর হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে অ্যাসিড মিডিয়া যেহেতু আছে, অ্যাসিড আছে, কিছুটা কালারলেস থাকবে। অ্যালকালি মিডিয়া যখন আসতেছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আসছে, প্রথমে কিন্তু একটু পিঙ্ক কালার হবে। যখন এই অ্যালকালিটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে ফেলবে, ফ্রি ফ্যাটি অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, সেই অ্যালকালি কিন্তু সরে যাবে, তখন কালারটা কিন্তু কালারলেস থাকবে, যেহেতু মিডিয়াটা আবার অ্যাসিডিক হয়ে গেল।
একটা সময় ফ্যাটি অ্যাসিড যতগুলো আছে সবগুলো শেষ হয়ে যাবে, তাহলে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা এক্সেস থাকলো সেটা কিন্তু এখানে থেকে যাবে। এই এক্সেস পটাশিয়াম হাইড্রোক্সাইডের কারণে মিডিয়াটা অ্যালকালি হয়ে যাবে, অ্যালকালাইন হয়ে যাবে। ওই অ্যালকালাইন হওয়ার কারণে এটা কিন্তু পিঙ্ক কালার থাকবে। যখনই পিঙ্ক কালারটা 15 সেকেন্ড পারসিস্ট করবে তখনই বুঝবো যে আমার টাইট্রেশন এখানে স্টপ করতে হবে, তখন এইটাকে আমি টাইটার ভ্যালুটা এখান থেকে পেতে পারি। ঠিক আছে, এই টাইটার ভ্যালু দিয়ে আমরা যদি ক্যালকুলেট করি, এখানে ব্ল্যাঙ্ক দরকার নেই, কারণ আমরা সরাসরি এই টাইট্রেশনটা করছি, এখানে অন্য কোনো মিডিয়া বা ইনডাইরেক্ট মেথড না, সরাসরি ক্যালকুলেশন করছি। এই কারণে টাইটার ভ্যালু যেটা পাবো স্যাম্পলের জন্য, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি দ্বারা এবং পটাশিয়াম মলিকুলার ওয়েট দ্বারা গুণ করে স্যাম্পল ওয়েট দ্বারা ভাগ করলে আমি ক্যালকুলেশন বা যে অ্যাসিড ভ্যালু বা অ্যাসিড নাম্বার আছে সেটা আমরা পেয়ে যাব। এবং এখানে আমরা বলে দিই যে অ্যাসিড নাম্বার হচ্ছে ইন্ডিকেটস দ্য অ্যামাউন্ট অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট ইন ফ্যাট অর অয়েল। ওইখানে কতটুকু ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেটা আমরা ধারণা করতে পারবো। তাহলে যে অয়েল স্যাম্পলে অ্যাসিড নাম্বার কম, তাতে বলতে পারবো যে আমাদের এখানে কম ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে। যার অ্যাসিড নাম্বার বেশি হবে সেখানে বলতে পারবো বেশি পরিমাণ এখানে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে। দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট ইনক্রিজেস উইথ এজ অফ দ্য ফ্যাট অর অয়েল। এটা আমরা আগেই বলেছি যে স্টোরেজ বেশি দিন করলে বাইরে যদি এজ বেশি তখন এটা হতে পারে। তো এটা হচ্ছে অ্যাসিড ভ্যালু এখানে আমাদেরকে দেখানো হয়েছে, তবে আগেই বলে রেখেছি এটা কিন্তু কন্ডিশনাল। যদি একটা স্যাম্পল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং গুড কোয়ালিটি যখন মেনটেন করে তখন এটা হচ্ছে অ্যাসিড গুলো এরকম থাকে। আমাদের যেরকম যে সানফ্লাওয়ার অয়েল আমরা তোমরা দেখতে যে অনেক কম আছে এখানে, হ্যাঁ, তো এরকম থাকে। অ্যানিমেল ফ্যাটে একটু বেশি থাকে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলা। এই ধরনের বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আমরা একটা ফ্যাটকে আমরা রিকমেন্ড করতে পারবো কোনো অ্যানিমেলের ফিড হিসেবে। পাশাপাশি একটা অ্যানিমেলের যখন আমরা প্রসেসিং করব, ফুড প্রসেসিং করব বা অ্যানিমেল মিট বলো বা অ্যানিমেল ফ্যাট অন্যান্য যেগুলো আছে টালো বলো বাটার বলো, সেগুলোর যে প্রসেসিং করব, সেগুলোর যে কোয়ালিটি মেনটেন করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টেস্টগুলা করে আমরা রিকমেন্ড করতে পারি যে কিভাবে এটাকে প্রসেসিং করতে হবে। তো এই ছিল আজকে আমার ক্লাস, 3টা টপিক, স্যাপনিফিকেশন নাম্বার, আয়োডিন নাম্বার এবং অ্যাসিড নাম্বার। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা 3টা থেকে? স্যার স্যাপনিফিকেশন নাম্বার, অয়েল নাম্বার, অ্যাসিড নাম্বার এগুলো কি মুখস্থ করতে হবে? মুখস্থ বলতে ডেফিনেশন মানে নাম্বার গুলা? না না না, নাম্বার গুলো মুখস্থ করতে হবে না, 1-2টা তোমরা জাস্ট জেনে রাখো যে পার্থক্যটা হয়। যেমন সেপোনেশন নাম্বার আমি বলেছিলাম 2টা, কিন্তু বলে দিয়েছি যে এই 2-1টা তোমাদের যে সাথে রিলেটেড, যেটা বিফ টালো মাটন টালো, হ্যাঁ, এইগুলো 2-1টা একটু জানা থাকলো, মানে ভ্যালুটা যে কেমন হয়। তোমাকে যদি বলে যে বিফ টালোর ভ্যালু কত হতে পারে, তোমাকে তো স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করবে না যে সয়াবিন অয়েলের, যেহেতু তুমি ভেটেরিনারি স্টুডেন্ট, তোমাকে অ্যানিমেল রিলেটেড গুলো 2-1টা জিজ্ঞাসা করতে পারে। তো সেক্ষেত্রে তোমার একটা যেন ধারণা থাকে, তুমি যেন না বলো যে যেখানে ধরো স্ট্যান্ডার্ড হচ্ছে 192 বা 190, সেখানে তুমি যদি 1-2 বলো তাহলে তো অনেক পার্থক্য না, যে একেবারেই তোমার ধারণা নেই। তুমি একটু ধারণা রাখলা যে এই 2-3টার ইয়েতে। এবং আয়োডিন নাম্বার যেটা হয় যে কেন আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা কেন বুঝতে পারবো, সেক্ষেত্রে একটা যেটা পাম অয়েল যেটা আমরা খারাপ মনে করি, তাই না? তোমরা জানো যে পাম অয়েল খাওয়ার সাথে খাইতে নিষেধ করে আমরা, এবং আমাদের অসাধু ব্যবসায়ীরা পাম অয়েল মিক্স করে দেয় বলে সয়াবিন অয়েল চালিয়ে দেয়। তাহলে ওইটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্যাচুরেটেড অয়েলের পরিমাণ, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। তাহলে সেইটা থেকেও কিন্তু আমরা ধারণা করতে পারি। এই 2-1টা মানে একেবারে আইকনিক যে এক্সাম্পল আছে 2-1টা সেটা, তবে যে টেবিল পুরোটা মুখস্থ করতে হবে না, সংখ্যাগুলো। ঠিক আছে, এখানে তোমাদের প্রিন্সিপালটা, ক্যালকুলেশনটা এবং এইগুলো একটু ধারণা থাকতে হবে, আর সেপোনেশন নাম্বারটা বিশেষ করে বেশি করে করতে হবে। আর কারো কোনো প্রশ্ন? স্যার স্যাপনিফিকেশন নাম্বার যদি একদম পটাশিয়াম হাইড্রোক্সাইড ফ্যাট গুলারে ভেঙে দিতেছে, তাহলে স্যার অ্যাসিড নাম্বারে এগুলা স্যার ফ্যাট রে স্যার আক্রমণ করতেছে না কেন, শুধু ফ্যাটি অ্যাসিড গুলারে মানে ইয়া করতেছে? সরি, আমি তোর প্রশ্নটা বুঝতে পারিনি, নয়েজ হচ্ছিল। মানে হচ্ছে স্যার স্যাপনিফিকেশন নাম্বারে আমরা যে টাইট্রেশন করলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রথমে হচ্ছে মানে ফ্যাট গুলারে ভেঙে দিতেছে, কিন্তু এক্ষেত্রে স্যার অ্যাসিড নাম্বারের ক্ষেত্রে যে আমরা হচ্ছে টাইট্রেশন করতেছি, এক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড শুধু ওই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলা যে ওগুলারে মানে মানে ইয়া করে দিতেছে, কিন্তু ওই ফ্যাট যে রয়েছে অবশিষ্ট ওগুলারে কোনো আক্রমণ করতেছে না। আচ্ছা, এইটা তো হচ্ছে অ্যাসিড নাম্বারের ছবিটা, ঠিক আছে? অ্যাসিড নাম্বারের ছবিটা দেখছো, একটু ভালো করে খেয়াল করো একটা গ্ল্যান্স। আমি এখন তোমাকে সেপোনেশন নাম্বারের ছবিটা দেখাবো। এখন বলো তো কোথায় পার্থক্য কেন করতেছে না? স্যার ওই যে অ্যালকোহলিক মিডিয়াম নিচে দেখা। না, ওইটা তো অ্যালকোহল দিয়েছি, ওটা তো কিন্তু আমি বলেছি যে ইথানল দেওয়া হয়েছে। জি স্যার। আরেকটা কোথায়, আরেকটা দেখো, বলো, চেষ্টা করো, এটা দেখেছি।
স্যার বলে দেন। বুঝতে পারো নাই? না ওই স্যার। আগে যেটা অ্যাসিড নাম্বারে কি হিট দেওয়া হয়েছে? না স্যার। হিট না দিলে শুধু যেগুলা ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে তার সাথে রিঅ্যাকশন করবে, আর হিট দিলে ওই এস্টার বন্ড গুলাকে ভাঙবে। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। হিট দিলে এস্টার বন্ড গুলাকেও ভাঙবে, আর হিট না দিলে ওই শুধু হচ্ছে, দেখো এই যে আমি যখন রিঅ্যাকশনটা দেখিয়েছি এখানে একটা যে ডেল্টা চিহ্ন আছে, ডেল্টা চিহ্ন তোমরা জানো যে এটা হিটের ইন্ডিকেশন। ওই হিট দিলে এস্টার বন্ড গুলাকে ভাঙবে, আর হিট না দিলে এস্টার বন্ড গুলাকে ভাঙতে পারবে না। শুধু এই পটাশিয়াম হাইড্রোক্সাইড যেগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড ঘুরে বেড়াবে সলিউশনে তাদেরকে রিঅ্যাকশন করবে। বুঝতে পারছো? থ্যাংক ইউ, তুমি এটা গুড একটা পয়েন্ট আইডেন্টিফাই করেছো এবং আমার মনে করি তোমার বন্ধুদের এটা উপকার হয়েছে, এখন এটা কম্পেয়ার করতে পারবে। ঠিক আছে, এইখানে কিন্তু কোনো হিট দেওয়া হয় না। হিট না দিলে শুধু যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো এই সলিউশনে আছে তাদেরকে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড সরাসরি রিঅ্যাক্ট করবে। আর কার কোনো প্রশ্ন? আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় ক্লাস শেষ। তোমরা এই ক্লাসগুলো আশা করি এনজয় করেছো। দুই একটা ক্লাস যদি বাকি থেকে থাকে আমাদের স্যারদের সাথে ওই রেসপেক্টিভ, আমি সিআরদেরকে জানিয়ে দিয়েছি কোন স্যার কোন ক্লাস নেবেন, তাদের সাথে কথা বলে ঈদের আগে যদি সম্ভব হয় ঈদের আগে অথবা ঈদের পরবর্তী সময় শেষ করে ফেলো। কারণ আমাদের যে ধারণা, আমি জানি না রাইট অর রং, যে ঈদের পরে হয়তো বা ভ্যাকসিনেশন কার্যক্রম শেষ হওয়ার পরে হয়তো বা ক্যাম্পাস খুলে দিতে পারে এবং পরীক্ষা শুরু হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তার প্রেক্ষিতে তোমরা প্রস্তুতি নাও এবং আমার মনে হয় যে ক্লাসগুলো তার আগেই শেষ করে ফেলো, যেন তোমরা নিট অ্যান্ড ক্লিন টোটালি পরীক্ষার জন্য কনসেন্ট্রেট করতে পারো। সেই অনুরোধটুকু রেখে আমি আমার ক্লাসটুকু এখানেই শেষ করছি।